ভেরি গুড, ওয়েল ডান ইউনুস। তো আজকে সত্যি বলছি ভীষণ 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 খুশি। ওফ ভাই, খুশি খুশি খুশি। 100% সফল হয়েছে, 100% সফল হয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস একেবারে গুরুম 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 শিলমোহর লাগিয়ে নিশ্চিত করে দিয়েছে। হ্যাঁ, ওটাই 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 সত্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা গুড নিউজ নিয়ে আসছি, যেটাতে আপনারা সবাই খুশি হয়ে যাবেন। জি আলহামদুলিল্লাহ। নরেন্দ্র মোদীর পোলা এই মির্জা ফখরুল, নরেন্দ্র মোদীর পোলা এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না। তো একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতা আসতে চায়, ও তো নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে পুরো ব্যাংক দখল করে ফেলবে, পুরো ব্যাংক ধ্বংস করবে। এই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যা করেছে সেভাবে ব্যাংক ধ্বংস করে ফেলবে, পুরো ব্যাংক খাবে বসে বসে। দর্শক, মজার এবং অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে আজকে। ব্যাপারটা খুব মজার, ব্যাপারটা এমন ইন্টারেস্টিং, অন্য সব খবরের মধ্যে এই খবরটা একটু মাথা উঁচু করে। ব্যর্থ নেতা, লন্ডন ফেরত কথিত মুফতি জনাব তারেক জিয়া থেকে ব্যর্থতা, হতাশা এবং পরাজয়ের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তারেক জিয়া দেওয়া কাজ হবে না। আসলে ঠেলার নামই বাবাজি। এর মাঝখানে একটা খুব চিকন কৌশল অবলম্বন করেছে, আর এই কৌশলটা দেখা আমার খুবই আশ্চর্য লাগছে। দেখেন, কৌশলী একটা কাজ করছে। ডক্টর ইউনুস যে কতটা গভীর জলের মাছ, উনি যে কতটা প্রজ্ঞাময় জ্ঞানী, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন বুঝি। ব্যর্থ নেতা, লন্ডন ফেরত কথিত মুফতি জনাব তারেক জিয়া থেকে ব্যর্থতা, হতাশা এবং পরাজয়ের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তারেক জিয়া দেওয়া কাজ হবে না। জিয়াউর রহমান, খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করে ক্ষমতায় এসেছিলেন। জিয়াউর রহমান অবশ্যই এমনিতে এসেছিলেন, কিন্তু মানুষ তাদেরকে মেনে নিয়েছিল। খালেদা জিয়া আসতে পেরেছিলেন তার চমক দেখিয়ে, তার গুণাবলী দেখিয়ে, তার শ্রেষ্ঠত্ব দেখিয়ে, তার দেশপ্রেম দেখিয়ে, তার যোগ্যতা দেখিয়ে। কিন্তু তারেক রহমান পারছেন না। তারেক রহমানকে দিয়ে যে কাজ হবে না। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত যে তারেক জিয়ার ধমনীতে প্রবাহিত হচ্ছে না, সিলেটে তারেক জিয়ার ব্যর্থ জনসমাবেশের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়েছে। দর্শক দেখেন, তারেক রহমান সিলেটে কি বক্তব্য দিয়েছে, কিভাবে কথা বলেছে, এমন আচরণ করেছে, এমন কথা বলেছে। ওভারঅল বিএনপি ও তারেক জিয়া নাটকীয়ভাবে কঠিন পরিস্থিতিতে পড়েছে, বেকায়দায় পড়েছে। মানে নির্বাচনী প্রচারণা তারেক জিয়া লেজে গোবরে মাখিয়ে ফেলেছে। চারদিকে তারেকের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান, তারেক জিয়ার বিরুদ্ধে নানান সমালোচনা। কারণ দেখেন, খালেদা জিয়ার জনসমাবেশে লোক হতো প্রচুর। খালেদা জিয়া যেখানেই যেতেন লোকে লোকারণ্য। আর তারেক জিয়া লন্ডন থেকে এসে সিলেট গেছে, লোক নাই। বিএনপির কোন প্রধানের ইতিহাসে এত কম নির্বাচনী জনসভায় লোক বিএনপির জন্ম থেকে এখন পর্যন্ত হয়নি। সিলেটে আজকে যেভাবে ফ্লপ হয়েছে, একটা ভুয়া সমাবেশ হয়েছে। এবারে কথা, বক্তব্যের যে ধরন, খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ট্যাটাসের সাথে যায় না। আওয়ামী মার্কা বক্তব্য দিয়েছেন তারেক রহমান। বোঝা যায় যে খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শ ধরে নয়, ভারতের আদর্শে, ভারতের প্রেসক্রিপশনে রয়ের লেখা কবিতা আবৃত্তি করছেন তারেক রহমান। খালেদা পুত্র জামাতের বিরুদ্ধে এভাবে কুৎসা রটনা করবে, এভাবে মিথ্যা অপবাদ দিবে, এটা অকল্পনীয় ছিল। কি হাবিজাবি যে জান্নাতের টিকিট বিক্রি করে, এই ন্যারেটিভ নিয়ে এসেছে। অথচ জামাতের জনপ্রিয়তার সাথে এই জান্নাতের টিকিট বিক্রি কোনো সম্পর্ক নাই। জান্নাতের টিকিট বিক্রি এটা একটা ভুয়া কনসেপ্ট। এইটা তারেক রহমান নিজে বাজারে নিয়ে এসেছেন। বোঝা যায় তারেক রহমানের রুচি এবং তার লেভেল কত নিচে। জান্নাতের টিকিট বিক্রি করে জামাত, এরকম একটা থার্ড ক্লাস ভুয়া ন্যারেটিভ নিয়ে তিনি বক্তব্য দিলেন। মানে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো স্টাডি নেই। ওই যে মাহমুদুর রহমান যেটা বলেছে, আপনি জানেন না যে বাংলাদেশে কি ঘটেছে। যদি বাংলাদেশ সম্পর্কে জানতেন, তারেক রহমানের থেকে যদি সফলতার ঘ্রাণ পাওয়া যেত, তাহলে এই জান্নাতের টিকিটে হাবিজাবি বিষয় নিয়ে কথা বলতেন না। কথা বলতেন জামাতের পলিসির বিপরীতে আপনার পলিসি কি, জামাত পলিসি সামিটে কোন জায়গায় ভুল বলেছে, কোনটা অবাস্তব বলেছে, আপনি এটা নিয়ে বলতেন। আপনি আসছেন কোথাকার কি জান্নাতের টিকিট, এটা ভেগ কনসেপ্ট, একটা ভুয়া একটা টপিক নিয়ে, যে টপিকের কোনো অস্তিত্বই নেই। বরং জান্নাতের টিকিট বিক্রি করে বিএনপি, এটা প্রমাণ আছে। তো দর্শক, আবার তারেক রহমান যেসব কথাবার্তা বলেছে, জামাতের লোকজন ভালো জবাব দিয়েছে তাদের পাল্টা সমাবেশ। লন্ডন থেকে 17 বছর পর এক মুফতি এসেছে, আমাদেরকে আপনার ইসলাম শেখানো লাগবে না। তারেক রহমানের মূল জায়গাটা দেখেন, তিনি নামাজ পড়েন, আবার মাজারেও যান, শিরক যত প্রকার আছে সব করেন। বিএনপি একটা শিরকি দল, এক শিরককারীদের দল। জিয়াউর রহমানের মাজারে যা করে এবং এই শাহজালালের মাজারে যে করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি ওটা শিরকি। জিয়াউর রহমান নিজেই শিরকের সাথে জড়িত ছিলেন না। তো দর্শক, কি শিখেছেন? ওই শিরক বেদাত ছাড়া কি শিখেছেন? এখন সে কোনটা শিরক কোনটা বেদাত, এটা কি তারেক রহমানের মুখে মানায়? জনগণ কি তারেক রহমানের মুখ থেকে শিরক বেদাত শুনতে চায়, বা বললে এটা কোনো লেজিটিমেসি আছে? আরে ভাই, বড় বড় হুজুররা বললে এটা মানুষ মানে না। ফয়জুল করিম বললেই বলে যে কোন জায়গা থেকে পাশ করেছে। আমির হামজা বললেও প্রশ্ন তুলে,
আর আপনি কোথাকার কি লন্ডনে মুক্তি, আপনি সেরেক শিখান জনগণকে। এটার কোনো ভিত্তি আছে? ইসলামী দল না হয়ে ইসলামিক এইসব প্রশ্নে কথা বলা এটা চূড়ান্ত পর্যায়ের ফাত্রামি ছাড়া আর কিছুই নয়। তো তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এটা স্রেফ ফাত্রামি মনে হয়েছে, ওরা কোনো স্টেটসম্যান সুলভ বক্তব্য নয়। এখন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এই জান্নাতের টিকিট অমুক হাবিজাবি বিষয় নিয়ে কথা বলতে পারে না। তারেক রহমানের রুচিবোধ কতটা নিচে নেমেছে, মানুষকে থামতে বলছে যে থামেন, স্লোগান থামেন। এখন স্লোগান থামাতে বিএনপি নেতারা পারে না, জামাতের লোকজন একটু ইশারা দিলে থেমে যায়। দেখেছেন না শিবিরের সদস্য সম্মেলনে স্লোগান দিচ্ছে, শিবিরের সভাপতি জাহিদ জাস্ট একটু আঙ্গুল জাগিয়েছে, সব চুপ। এটা পার্থক্য বিএনপি জামাতের মধ্যে। তারেকের কথাও শুনে না, ঠিক আছে স্লোগান দিচ্ছেন দেন। এখন বলছে কি যে স্লোগান যদি না থামান তাহলে বুঝবো যে আপনারা অন্য কেউ, অন্য দলের কেউ। একজন বলছে যে গুপ্ত, বলছে হ্যাঁ গুপ্ত গুপ্ত। কোন লেভেলে নামলে এইসব ফালতু টপিক নিয়ে আলোচনা করতে পারে? নিজ দলের লোকজন সমাবেশে গেছে, তারেক রহমান নাম স্লোগান দেয়, এদেরকে গুপ্ত বলে। মানে এটা তো একদম থার্ড ক্লাস নেতার বৈশিষ্ট্য, এটা স্মার্ট লোকের বৈশিষ্ট্য এইসব ফালতু টপিক নিয়ে আসা। মানে তারেক রহমান খেয়েই হারিয়ে ফেলেছেন, ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। কারণ তারেক রহমান দেখতে পাচ্ছেন বাংলাদেশে তার খাওয়া নেই, জনগণ তার সাথে নেই, বিএনপির দিন শেষ। একটা ফ্যামিলি কার্ড নিয়ে এসেছেন, ওই ফ্যামিলি কার্ড যে পুরো ভুয়া, ওটা জামাত প্রমাণ করে। আমি জামাত বলেছেন ওইসব ফ্যামিলি কার্ডটার দিয়ে কিছু হবে না, 2000 টাকা চলবে না। নাহিদ বলেছেন 2000 টাকা কার্ড দেওয়ার কথা বলে আপনারা তো ঘুষ নেবেন আর চান্দা নেবেন, ওই ফ্যামিলি কার্ড তো জনগণের কাছে পৌঁছাবে না। আগে তো চান্দাবাজি মুক্ত বাংলাদেশ করতে হবে। এটা কি তারেক রহমান? এটা আমার লজ্জা হয় যে বেগম খালেদা জি আমাদের মাথার তাজ, তার পুত্র এই ধরনের কথাবার্তা বলে। জামাতকে মাইনা নেওয়া যাবে না, জামাতের বিচার করতে হবে। এরা মা বোনের ইজ্জত নিছে, এরা 71 আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ মাইরা ফালাইছে। কেন এই কথাগুলা এই জন্যই বলার মধ্যে ভাই অনেক বুদ্ধি খরচ করছে, অনেক রকম বড় পরিকল্পনা করছে। এই বলাতে কি লাভ হবে জানেন? আওয়ামী লীগ খুব খুশি হবে, কারণ আমাদের বয়ান উনারা বলতেছে, আমরা যে কথাগুলো বলছি 15-16 বছর বা গত 54 বছর ওই কথাগুলোই তো বলতেছে। তার মানে আমরা কারে ভোট দেবো? উনাদেরকেই ভোট দেবো। কারণ নিশ্চয়ই উনারা ভিতরে ভিতরে দিল্লিতে কথা দিছে যে আমি পাশ করে আসতে পারলে আমি আপনাকে নিয়ে আসুন, এরকম নিশ্চয় একটা কথা দিছে। নাহলে উনারই বয়ান কেন উনি বলতেছে? মাঝে মাঝে মনে হইতেছে কি জানেন, চোখ বন্ধ করে আওয়ামী লীগের আমলে আসি। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে আসি। আচ্ছা, আওয়ামী লীগ কি আবার ফেরত আসবে না? হ্যাঁ ভাই, নিশ্চয়ই ফেরত আসবে। সজীব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ দেখছেন না? পশ ভদ্র পা তুইরা সুট টুট পইরা ইন্টারভিউ দিছে। কথা কিন্তু খুব খারাপ কিছু বলে নাই। আগে যেভাবে দেখতাম উনি ওই যে 5ই আগস্টের পরে কেমন জানি কথাবার্তা বলতো, মনে হইতো যে কি জানেন, আউলে গেছে, কথার কোনো মিল থাকতো না। সকালে যে কথাটা বলছে পরদিন অন্য কথা বলতেছে, আউলা জাউলা কথা। প্রথম দিনই তো বলছিল আমরা আর দায়িত্ব নিব না, আমরা বাংলাদেশের সাথে নাই, আমার মা আর রাজনীতি করবে না, তোমাদের চিন্তা তোমরা করো, প্রথম দিন বলছিল। যাই হোক, বিবিসির সাথে ইন্টারভিউতে উনি একটা স্বপ্ন দেখাইছে, মনে হয় নেক্সট আওয়ামী লীগের দায়িত্ব উনি নিবে। কারণ উনি কিন্তু একটা কথা বলছে, সজীব ওয়াজেদ জয় ওল্ড, মানে তার মা বয়স হয়েছে, রাজনীতি থেকে সইরা যাবে। যদি তার মা দেশে আসতে পারে অবসরে থাকবে, তার মানে দায়িত্ব উনি নিবে। এই স্বপ্নটা কেন দেখছে জানেন? আমাদের তারেক রহমান সাহেবকে দেখা দেখছে তো, উনি নিজের চোখে এয়ারপোর্ট থেকে যেভাবে ওনাকে অনার দিয়া সম্মান দিয়া এই দেশ বরণ করে নিছে, ওই থেকে কিন্তু স্বপ্ন দেখা শুরু হয়েছে। আরে আমার নানা এই দেশ স্বাধীন করছে, আমার মা এই দেশ চালাইছে, আমি কেন পিছায় থাকুন? যার জন্য উনি আওয়ামী লীগের হাত ধরবে। দেখবেন এই 5 বছর পরে যে নির্বাচন হবে না, এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে। আর এই জয় একদিন আসবে, এই জয়কে কিন্তু এইভাবে দেখবেন আমাদের পুলিশ আর্মি এইভাবে গাড়ি পিছনে দৌড়ায় নিয়ে আসবে এই দেশে ভাই, কনফার্ম থাকেন যদি তার হায়াত থাকে। সজীব ওয়াজেদ ভাই না আসেন আপনি, আপনার জন্য দেশের নাগরিক, বিশেষ করে আওয়ামী লীগ যারা করে তারা তো অপেক্ষা করতেছে। সজীব ওয়াজেদ জয় যখন আসবে, ঠিক তারেক রহমান সাহেব যে ইজ্জতটা পাইছে ওই একই ইজ্জত, একই দৃশ্য আপনারা দেখতে পাবেন। যদি বিএনপি ক্ষমতায় আসে নিশ্চয়ই এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। কিন্তু যদি জামাত ক্ষমতা আসে তাহলে কি 5 বছর পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না? ওনারা কি আর আসবে না? না, ওই 5 বছর পরই আসবে। জামাত ক্ষমতা আসলে ওই 5 বছর পরেই আসবে। তবে আসার রূপটা হয়তো অন্যরকম থাকবে, আগের মতো থাকবে না। ওনার মা যেভাবে বলছে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে প্রতিশোধ দেওয়ার জন্য, সবাই নাম লিস্ট করে ফেলাইছি, একটা মার্ডার করা আর 100টা মার্ডার করা তো একই, এরকম কথা বলছে না, ওরকম থাকবে না, অন্যরকম রূপ হবে। যে রূপটা জনগণ পছন্দ করবে সেই রূপটাই দেখাইতে হবে, কোনো উপায় নাই। আপনি যে রকমই হন না কেন, যত চালাকি হন না কেন, আপনার আসল রূপ ধরা পড়বেই, কেউ ঠেকাইতে পারবে না। মানুষ তার চরিত্র থেকে, মানুষ তার নিজের স্বভাব থেকে কোনোদিন বের হয়ে আসতে পারে না, যত রকমই অভিনয় করুক। এই নির্বাচন সামনে আসবে ভাই ব্রাদার, আমাদের মেইন প্রবলেম হয়ে গেছে কি জানেন? অনেক গরিব মানুষ আমাদের দেশে, অনেকের জানেন ঘরে টিন নাই, ঠিক মতো রান্নাও হয় না। তারা না ওই 5 বছর পর পর এমন একটা স্বপ্ন দেখে, ওরা না ওই 5 বছর পর পর
স্বপ্ন দেখতে আরম্ভ করে, মনে করে আগের সরকারটা খারাপ ছিল, এখন যে সরকারটা আসবে নিশ্চয়ই ভালো হবে। এবং ওরা না আঁকড়ায়া ধরে, ওই যে পানিতে ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো আঁকড়ায়া ধরে না, ঠিক তেমনি আঁকড়ায়া ধরে, মনে করে আচ্ছা এবার বোধহয় সবকিছু আমরা পাইয়া যাবো। উনি যে কথাগুলো বলতেছে এখন সবই বোধহয় সত্য। যেমন আওয়ামী লীগের আমলে ওনারা কেমন ভোট চাইতো, মানুষের দুয়ারে দুয়ারে যায় বলছে 10 টাকা 10 টাকা 10 টাকা, আয় 10 টাকা 10 টাকা চাই, 10 টাকা কেজি চাই, বলছে না ওই যে ব্ল্যাকে যেমন টিকিট বিক্রি করে ঠিক তেমনি আয় 10 টাকা 10 টাকা করে চাই দিয়ে দিছে। সবাই খুশি হইয়া একটা স্বপ্ন দেখছে, হ্যাঁ গরিব মানুষ ভাই আবার স্বপ্ন দেখতে আরম্ভ করলো। যার পাতিলে চাল নাই, যার ঘরে টিন নাই, সে স্বপ্ন দেখতে লাগলো যে পেট ভরে তাহলে 2 বেলা খাইতে পারো। কিন্তু ক্ষমতা আসার পর কিচ্ছু পাইলো না, আবার 5 বছর চলে গেল, আবার নতুন স্বপ্ন দেখাইলো, কিন্তু ওই আগের সরকারি ওই একই মানুষ যে সবাইকে ঘরে ঘরে চাকরি দিয়ে দেবো, কেউ বেকার থাকতে পারবে না। আবার ভোট হইলো, দিনের ভোট রাইতে হয়ে গেল, ভোরের ভোট বিকালে হয়ে গেল, এইভাবে ওনারা আবার সরকার গঠন করলো, কিন্তু তাও আবার চাকরি পাইলো না। হ্যাঁ চাকরি পাইছে, কারা চাকরি পাইছে? ওনার দলের লোক, আগেই দেখছে ভাই গোপালগঞ্জে বাড়ি কিনা, ওনার দল করে কিনা, ওইভাবে চাকরি পাইছে। কিন্তু এই সাধারণ মানুষ যারা শুধুই ভোটার, যারা কোনো রাজনীতি করে না, তারা কোনো সুযোগ সুবিধা পায় নাই, তাদের মন বারবার ভাঙছে। এই দেশে যতবার নির্বাচন হয়েছে ততবারই মন ভাঙছে। আবার যদি আমরা আবার মন ভাঙা দিতে চাই তাদের, তাহলে মানুষ একদম আশাই ছেড়ে দিবে। কিন্তু মানুষ কি ওরকম বেকুব আছে এখন? আমার তো মনে হয় না ওরকম বেকুব আছে যে আপনি আবার 10 টাকা চাইলের মতো, আবার চাকরির মতো, আবার সেই লেমন জুস আর চকলেটের স্বপ্ন দেখায়া ভোট নিতে পারবেন। কিন্তু সঠিক একটা নির্বাচন হবে কিনা সেটা বড় প্রশ্ন। কারণ এই যে প্রবাসী ভোটগুলো যে ডাকাতি হয়ে গেল, এখনই এত বড় অভিযোগ, তখন কি এই ধরনের অভিযোগ আসবে না? নিশ্চয়ই আসবে। আর সেটা বন্ধ করার জন্য ওই যে সিসি ক্যামেরা, যেটা সরকার আমাদেরকে কথা দিছে, প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এবং ওই ভোট কেন্দ্রের বাইরে কি করতে হবে? পাহারাদার লাগবে ভাই। যেভাবে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাহারা দিছিলেন 2-3 দিন, ঠিক সেইভাবে পাহারা দিতে হবে সমস্ত ভোট কেন্দ্রে। পাহারাদার যদি না থাকে তাহলে ভোট নিরপেক্ষ হবে না। এই ভোট যদি সঠিক চান, পুলিশের সঙ্গে, আর্মির সঙ্গে, আনসারের সঙ্গে, র্যাবের সঙ্গে, সবাই সঙ্গে দেশের জনগণকেও থাকতে হবে। সবাই ভাই ভলেন্টিয়ার, এই দেশের সবাই ভলেন্টিয়ার হয়ে যাবেন। নির্বাচনের কেন্দ্রের সামনে চারিদিকে বসে থাকতে হবে, চিরা বুড়ি গুড় নিয়ে আসবেন ভাই, 2 থেকে 3 দিন লেগে যেতে পারে, নড়া যাবে না। নড়বেন তো ঠইকা গেলেন, নড়বেন তো ভাই ভোট ডাকাতি হয়ে যাবে। এইটা মনে রাখবেন। নিরপেক্ষ একটা নির্বাচন খালি কইরা দেখান এই দেশে। আমি তো মনে করি গত 54 বছরে এই দেশে একদম নিখুঁত 100% নিরপেক্ষ নির্বাচন হয় নাই। যদি হয় এই ডক্টর ইউনূসের আমলই হবে, এটা আমি বিশ্বাস করতে চাই। উনি এই নির্বাচনটা সুষ্ঠু করতে পারবে এবং আমরা আশা করব আমাদের প্রশাসনের কাছে, আর্মির কাছে, র্যাবের কাছে, পুলিশের কাছে, আনসারের কাছে এবং দেশের জনগণের কাছে একটা নিরপেক্ষ নির্বাচন চাই। আসেন সবাই ভোট কেন্দ্র পাহারা দিব। 12 তারিখ থেকে ভোট কেন্দ্র পাহারা দিয়া যদি সত্যি সত্যি একটা সুন্দর ফলাফল আনা যায়, জনগণ যাকে চাইছে তাকেই যেন আমরা ওই চেয়ারটায় বসাইতে পারি, প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইতে পারি। জনগণ যাকে চাইছে এটা মাথায় রাখতে হবে। আর জনগণ কাকে চাইছে এটা বোঝার জন্য সুষ্ঠু একদম ক্লিন আয়নার মতো ওই সিসি ক্যামেরাতে দেখে দেখে পাহারা দিয়া নির্বাচনের ফলাফল আনতে হবে। এই ছাড়া কোনো উপায় নাই। সবাই সাবধান হয়ে যান। একটা ইসলামিক দল কি করে এত জনপ্রিয়তা অর্জন করে, এটা নিয়ে বিশ্ব মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করতেছে। আগে হয়তো খেয়াল করেনি, এখন যেহেতু নির্বাচন সামনে এসেছে এই জন্য খেয়াল করেছে, এই জন্য ডিপ্লোমেট প্রতিবেদন করেছে, আল জাজিরা করেছে, রয়টার্স করেছে। তো আমি আজকে আল জাজিরাটা বলবো। আল জাজিরা অনেক কিছু বলেছে, তারা বলেছে যে কিভাবে কি হতে পারে নির্বাচনে এবং নির্বাচনে কিরকম একটা চমক হতে পারে, এটা আমি করবো। তবে নির্বাচন সামনে যেহেতু এগিয়ে আসতেছে, তার আগে বলি নরেন্দ্র মোদীর কথা হলো যে ভাই, যে নির্বাচনে আওয়ামী লীগ নাই সে নির্বাচন আমি কোনো মতেই নিতে পারতেছি না। তো ছলে বলে কৌশলে নানা রকম ছলছাতুরি করতেছে। এবং এই যে ভারত তাদের কূটনীতিকদের পরিবারকে যে সরিয়ে নিবে, এটা তো আগে থেকেই তারা প্ল্যান করে রেখেছিল। তো তারা করেছে কি, তারা ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে, যারা অন্যান্য দেশ, তাদের বন্ধু, তাদেরকে বলেছে যে আসলে এই বাংলাদেশকে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করে আপনারা সবাই নন রেসিডেন্ট মিশন ঘোষণা করুন। ওদের মতো যে দূতাবাসে শুধু ওই দরকারি কর্মকর্তারাই থাকবে, বাকি ফ্যামিলি চলে যাবে। এটা ওই ইউরোপ আমেরিকা সবাই একই ধারা ফলো করবে। এটা কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু কেউই শুনে নাই। কারণ কেউ তো আর ভারতের কথা চলে না, তাদের নিজেদের একটা মূল্যায়ন আছে। তো কেউ যখন না শুনে, তখন ভারত নিজেরাই সরিয়ে নিয়ে গেল। কি আর করা, ভারত তো আসলে ওরকম শক্তিশালী দেশ না বিশ্ব ব্যবস্থায়। তবে ভারত চেষ্টা করতেছে, আওয়ামী লীগের জন্য জীবন যৌবন চেষ্টা করতেছে যাতে এই নির্বাচনকে বন্ধ করা যায়। কিন্তু এই নির্বাচন বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। এই নির্বাচনে কমনওয়েলথ 14 জন পর্যবেক্ষক পাঠাবে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে, জাতিসংঘ কখনো কোথাও পর্যবেক্ষক পাঠায় না। আওয়ামী লীগ বলতেছে দেখো কি নির্বাচন, জাতিসংঘ কিন্তু পর্যবেক্ষক পাঠাবে না, জাতিসংঘ কখনোই পর্যবেক্ষক পাঠায় না কোনো বিশেষ সার্কামস্টেন্সে ছাড়া, এবং সেখানে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অনুমতির প্রয়োজন হয়। তো আজ থেকে নির্বাচনের প্রচারণা শুরু। তারেক রহমান তিনি শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা উদ্বোধন করবেন এবং শফিকুর রহমান হয়তো কোনোভাবে করবেন। আজ থেকে পুরোদমে প্রচারণা শুরু এবং নির্বাচনী আমেজ কিন্তু বিদ্যমান।
কিন্তু কিছু কিছু লোককে বলবেন দেখলে, ওই যে যারা ওই চুপা আওয়ামী লীগ বলবে যে এই নির্বাচন তো কি রকম আমেজ নাই টামেজ নাই, কিন্তু আমরা দেখি পুরো পুরোদমে আমেজ, আমেজ গন্ডগোল মারামারি সবই তো চলতেছে। বিএনপির প্রচারণা তুঙ্গি, সব জায়গায় দেখা যাচ্ছে। জামাতের গুলো একটু আস্তে আস্তে হচ্ছে। যেমন আমাদের বাড়িতে শুনলাম জামাতের মহিলারা যাচ্ছে, আমার কাছে অবাক লাগে যে আমি এক সম্মান করতাম যে জামাতকে আসলে মহিলারা পছন্দ করে না, কিন্তু এবার দেখলাম যে মহিলারাই বোধহয় জামাত বেশি করে। যাই হোক, আল জাজিরার প্রতিবেদন ফেব্রুয়ারির ভোটে জামাত কতটা চমক দেখাতে পারে। এখানে লিখেছে যে বাংলাদেশের ফরিদপুরের এক ব্যাংকার, মানে ব্যাংকে চাকরি করে, আব্দুর রাজ্জাক, বয়স 45 বছর। তো জীবনেই প্রথম তিনি মনে করছেন যে যে দলকে তিনি সমর্থন করেন সেই দল ক্ষমতায় আসার বাস্তব সুযোগ এবার পেয়েছে। বুঝছেনই তো কোন দল। নিজ এলাকায় জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার চালাতে গিয়ে তিনি মানুষের মধ্যে সেই ধরনের ঐক্য দেখেছেন। তার ভাষায়, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই জামাতের পক্ষে ভোট দিতে একমত। এটা কিন্তু আমার কথা না, এটা আল জাজিরার কথা। দর্শক, আবার আপনারা বলে না যে ওই এই মিশন ভাই জামাতে দাঁড়ান। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা। হাসিনা পালিয়ে যাওয়ার পর এটাই প্রথম নির্বাচন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যাকে এগুলা বলতেছে যে কিভাবে কি হয়েছে আপনারা সবাই সব জানেন, এগুলো আর বলে সবাই নষ্ট করার কিছু নাই। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশেষ প্রতিবেদনটি লিখেছেন আল জাজিরার ঢাকা সংবাদদাতা মাসুম বিল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে আব্দুর রাজ্জাকের আত্মবিশ্বাসের পিছনে আছে সাম্প্রতিক জরিপ। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে বিএনপির সমর্থন ধরা হয়েছে 33% এবং জামাতের সমর্থন ছিল 29%। গত সপ্তাহে কয়েকটি সংস্থা জরিপে দেখা গিয়েছে যে বিএনপির সমর্থন 34.7%, জামাতের সমর্থন 33.6%। জামাত একদম বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে, এবং জামাত জোট জিতলে সেটা হবে একটা বড় পরিবর্তন, এবং বিশ্ব অবাক হয়ে দেখবে যেটা ইসলামিক দল কিভাবে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে। শেখ হাসিনার 15 বছরের শাসনে দলটি কঠোর দমন পীড়নের মুখে পড়ে দলটি নিষিদ্ধ ছিল, এবং শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয় বা কারাগারে রাখা হয়। অনেক নেতাকর্মী গুম এবং হেফাজতে নিহত হন। এই দমন পীড়নের সূত্রপাত হয় ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল রায়ের মাধ্যমে। এই ট্রাইব্যুনালে 2010 সালে শেখ হাসিনা সরকার এটা গঠন করে, এবং 71 সালের যুদ্ধাপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের বিচার হয়। পরে সেই একই ট্রাইব্যুনাল 2024 সালের আন্দোলন দমন পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়, এবং এতে 1400-র বেশি মানুষ নিহত হয় এই শেখ হাসিনার পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ দ্বারা। তো শেখ হাসিনা এখন ভারতে আছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইলেও ভারত এখনো রাজি হয়নি। জামাতের পুনরুত্থান শুরু হয় 2024 সালের আন্দোলনের পরে। দলটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, শীর্ষ নেতারা মুক্তি পান, এবং দলটি আবার সংগঠিত হয়। আব্দুর রাজ্জাক বলেন যে হাসিনার সময় আমাদের নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন মানুষ আমাদের কষ্ট বুঝতে পেরেছে, তারা আমাদেরকে সৎ মনে করতেছে, তাই তারা আমাদেরকে এবার ভোট দিবে। 1941 সালে আবুল আল্লাহ মওদুদি জামাত প্রতিষ্ঠা করেন। 71 সালে দলটি পাকিস্তানের বিপক্ষে ছিল। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমান জামাতকে নিষিদ্ধ করেন, কিন্তু 1979 সালে জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরবর্তীতে বিএনপির সঙ্গে জোট করে জামাত 2001 সালে সরকারেও ছিল, জনমন্ত্রীও ছিল, এবং 2009 সালে হাসিনা ক্ষমতায় ফেরার পরই আবার জামাতের দুর্দিন শুরু হয়। যুদ্ধাপরাধের মামলায় দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাইকে ফাঁসি দেওয়া হয়। এতে দলটি প্রায় 15 বছর কোণঠাসা ছিল। বর্তমানে জামাতের নেতৃত্বে আছেন শফিকুর রহমান, নায়েবে আমির আছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মহাসচিব মিয়া গোলাম পরওয়ার তাহের বলেন যে 55 বছরে মানুষ আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, এবং মানুষ শুধু হতাশই হয়েছে, তাই তারা নতুন শক্তি চায়। তাহেরের দাবি যে জামাতের সমর্থক প্রায় 2 কোটি, জামাতের নিবন্ধিত সদস্যই হচ্ছে 2.5 লাখ। তিনি বলেন যে জনগণের আগ্রহ বাড়তেছে, এ ধারা থাকলে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেতে পারি।